তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সামনে আছি আমি সুমনা সিমি এবং আমি গোলাম কিবরিয়া। জানাচ্ছি শিরোনামগুলো। করোনায় ভোট না করার সুপারিশ আইইডিসিআর এর সিদ্ধান্তে অনড় ইসি। নির্বাচনী এলাকা লকডাউনের আওতামুক্ত রাখতে চিঠি। সীমান্ত এলাকা ছাড়াও করোনা সংক্রমণ বাড়ছে উত্তর ও দক্ষিণের বিভিন্ন জেলায়। ঢিলেঢালা লকডাউনে উদ্বেগ বিশেষজ্ঞদের। অন্য আসামির হয়ে জেল খাটা মিনুকে মুক্তির নির্দেশ হাইকোর্টের। ৩ আইনজীবী সহ ৪ জনকে তলব। মহাখালীর সাততলা বস্তিতে পড়েছে ৩ শতাধিক ঘর। গ্যাসের অবৈধ সংযোগ থেকেই আগুন, দাবি বস্তিবাসী। শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার জানাবো পুরো খবর। করোনায় ভোট না করার সুপারিশ করেছে আইইডিসিআর, কিন্তু তাদের সিদ্ধান্তে অনড় নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী সব ভোট হবে বলে জানিয়েছে কমিশন। নির্বাচনী এলাকা লকডাউনের আওতামুক্ত রাখার জন্য মন্ত্রিপরিষদ বিভাগকে চিঠিও দেওয়া হয়েছে। বর্তমানে সীমান্তবর্তী জেলাসহ আরও কিছু এলাকায় করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী। সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় নতুন 5 শর্ত দিয়ে দেশব্যাপী বিধিনিষেধের মেয়াদ 16 জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। বলা হয়েছে, জনসমাগম হয় এমন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠান বন্ধ রাখতে। লক্ষ্মীপুর 2, 11 পৌরসভা এবং 367 ইউনিয়ন পরিষদে ভোট হবে 21 জুন। অথচ অধিক সংক্রমণের জেলা সাতক্ষীরায় চলছে সর্বাত্মক লকডাউন। বাগেরহাট, খুলনাও অধিক সংক্রমণের জেলা। এই 3 জেলার 142 ইউনিয়নে এদিন ভোট হওয়ার কথা। করোনা সংক্রমণ না কমা পর্যন্ত নির্বাচন না করার সুপারিশ করেছে আইইডিসিআর। অন্যদিকে নির্বাচনী এলাকা লকডাউনের আওতামুক্ত রাখার জন্য মন্ত্রিপরিষদকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। যে আমরা মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দিয়েছি যে আমরা নির্বাচনটাকে লকডাউন আওতা বহির্ভূত রাখতে আর কি। এর জন্য আমরা নির্বাচন করার জন্য কমিশন সিদ্ধান্ত নিয়েছে কমিশন বৈঠকে। আর আমরা সচিবালয় এবং আমাদের মাঠ প্রশাসন যারা আছে তারা নির্বাচন করার জন্য প্রস্তুত। আমরা মাঠ থেকে কোনো চিঠি পাইনি যে কোথাও কোনো আছে। এটা আমরা এই যে নির্বাচন যে কোনো করার মতো পরিবেশ নাই বা এরকম কোনোই পাইনি আমরা। 21 তারিখ নির্বাচন হচ্ছে, আর মানে দ্বিতীয় কোনো সিদ্ধান্ত নাই। পরিস্থিতি বিবেচনায় নির্বাচনী প্রচারের নিয়ম কিছুটা পরিবর্তন হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। প্রচারের জন্য এখনো সার্কুলারগুলো দেয়নি, এই পরিপত্রগুলো। ওটা আমরা দিব যে স্বাস্থ্যবিধি মেনে, আর যে জনসমাবেশ যেখানে হয় সেই সব বিষয়গুলো অ্যাভয়েড করার জন্য তারা আমরা যে উঠান বৈঠক, জনসভা এগুলো যাতে তারা না করে। ঢাকা 14, সিলেট 3 ও কুমিল্লা 5 আসনে 14 জুলাই ভোটের তারিখ রেখে তফসিল ঘোষণাও করেছে নির্বাচন কমিশন। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ৩৮ দিনের মধ্যে সর্বোচ্চ করোনা শনাক্ত হয়েছে দেশে। 24 ঘন্টায় নতুন রোগী 1918 জন। শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে 11.47%। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কা, আগামীতে আরও বাড়তে পারে সংক্রমণ। 510টি ল্যাবে সোমবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় 18,294 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1,970 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 11.47%। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 8,12,960 জনে। দেশে করোনায় মৃত্যু হয়েছে আরও 30 জনের, এর মধ্যে পুরুষ 19 এবং নারী 11 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 12,869 জনের। 24 ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু চট্টগ্রাম বিভাগে 11 জনের। গত কয়েকদিনে ক্রমান্বয়ে আবারও বাড়ছে করোনা শনাক্তের হার। বিশেষজ্ঞরা বলছেন, আগামী 1 মাস করোনার সংক্রমণ আরও বাড়তে পারে। ঝুঁকি মোকাবিলায় স্বাস্থ্য বিভাগকে সঠিক কৌশল নির্ধারণের পরামর্শ দিচ্ছেন তারা। আগামী 1 মাসের মধ্যে এখনকার থেকে অনেক বেশি মানুষ আক্রান্ত হবে, কিন্তু আমাদের ভীত হওয়ার কোনো কারণ নেই। আক্রান্ত হলেও মানুষকে কিন্তু চিকিৎসা দেওয়া সম্ভব। গত 1 বছর সেটা বাংলাদেশ সক্ষমতার জায়গা দেখিয়েছে। শুধুমাত্র সীমান্তবর্তী জেলা নয়, তার আশেপাশে সমস্ত জেলাগুলো কিন্তু আস্তে আস্তে দ্রুততম সময়, আমরা জানি ডেল্টা ভ্যারিয়েন্ট জন থেকে 450 জনের মধ্যে ছড়াতে পারে। সুতরাং সেখানে কিন্তু মৃদু আকারেও কিন্তু ছড়িয়ে যাবে। এই প্রস্তুতি মাথায় রেখে স্বাস্থ্য ব্যবস্থাপনাটাকে সহায়তা দিতে হবে, জনপ্রতিনিধি এবং প্রশাসনকে এগিয়ে আসতে হবে। সারা দেশে করোনা থেকে নতুন করে সুস্থ হয়েছেন আরও 1,918 জন। এ নিয়ে মোট সুস্থ 7,53,240 জন।
জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আরও 7 জন মারা গেছে, যার মধ্যে চাঁপাইনবাবগঞ্জে 3 জন। এদিকে চাঁপাইনবাবগঞ্জে অস্বাভাবিক কমেছে করোনা শনাক্তের হার। রোববারে 40% বিপরীতে আজ শনাক্তের হার 19.13%। এছাড়া নাটোরে 24 ঘন্টায় শনাক্তের হার 69%, যা এ যাবৎকালে সর্বোচ্চ। কয়েকদিনের তুলনায় হঠাৎ করে অস্বাভাবিকভাবে কমে গেছে চাঁপাইনবাবগঞ্জে করোনা শনাক্তের হার। পিসিআর ল্যাব ও র্যাপিড অ্যান্টিজেন টেস্টের ফলাফলে 24 ঘন্টায় 392 জনের নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্ত 75 জন। শনাক্তের হার 19.13%। তবে অনেকেই পরীক্ষার আওতার বাইরে থেকে যাওয়ায় শনাক্তের হার ওঠানামা করছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এ নিয়ে সন্তুষ্টিতে ভোগার সুযোগ নেই বলেও মনে করছেন তারা। চাঁপাইনবাবগঞ্জে এখন যদি আমরা দেখতে যাই, প্রতি ঘরে ঘরে জ্বরের রোগী আছে বা কাশি ঠান্ডা জ্বরের রোগী আছে। তো সবাই তো আসলে পরীক্ষা করাচ্ছে না, যে অল্প কয়েকজন পরীক্ষা করাচ্ছে তার মধ্যে কতগুলো পরীক্ষার ফলাফল আমরা পাচ্ছি, তার উপরে এই রেজাল্টটা। কাজে অবস্থা যে খুব ভালো বা শনাক্তের হার কমেছে বলে যে অবস্থা ইমপ্রুভ করছে, এটা ভাবাটা এখনই সম্ভব গ্রহণযোগ্য না। নাটোরে 24 ঘন্টায় শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে 69%, যা এ যাবৎকালে জেলায় সর্বোচ্চ। বাগেরহাটের শনাক্তের হার 45%। 24 ঘন্টায় 70 জনের পরীক্ষায় করোনা পজিটিভ 32 জন। সংক্রমণ বেড়েছে যশোর ও কুষ্টিয়াতেও। দুই জেলাতেই শনাক্তের হার ছাড়িয়েছে 25%। চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার 16 গ্রামে চলাফেরায় বিধিনিষেধ বলবৎ রয়েছে। উপজেলার গরুর হাটও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যে সতর্কতা অবলম্বন করা উচিত ছিল, আমরা যে স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত আমাদের, সেটা আমরা মানছি না। জনগণ যারা আছে তারা কিন্তু সেটা মানতেছে না। মাস্ক পরা বাধ্যতামূলক করা সত্ত্বেও সেটা সঠিকভাবে মানানো হচ্ছে না। সার্বিক পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট এলাকায় মাইকিং করা হবে যে তারা যেন স্বাস্থ্যবিধিগুলো মেনে চলে। সাতক্ষীরা ও নোয়াখালীর 6 ইউনিয়নে লকডাউন চলছে। স্বাস্থ্যবিধি নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে স্থানীয় প্রশাসন। লকডাউন কার্যকর করতে মূলত হচ্ছে যেটা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান ব্যতীত বাকি যে দোকানগুলো আছে ওই দোকানগুলোতে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করতেছি। জেলা প্রশাসন থেকে কার্যক্রম অব্যাহত থাকবে। নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুর উপজেলাতেও কঠোর বিধিনিষেধ চলছে। সেখানে 24 ঘন্টায় করোনা শনাক্তের হার 39.02%। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সীমান্তবর্তী জেলা ছাড়াও করোনা সংক্রমণ বাড়ছে উত্তর ও দক্ষিণের বিভিন্ন জেলায়, সাথে বাড়ছে করোনায় মৃত্যু। স্থানীয় প্রশাসন লকডাউন সহ বিভিন্ন বিধিনিষেধ দিলেও তা মানছে না বেশিরভাগ মানুষ, যে কারণে সংক্রমণ বাড়ছে বলে মনে করেন চিকিৎসকরা। সীমান্তের 15 জেলায় এক সপ্তাহ ধরে বাড়ছে করোনার সংক্রমণ। এখন পাশের জেলাগুলোতেও ছড়াচ্ছে দ্রুত গতিতে। দক্ষিণের খুলনা, বাগেরহাট, কুষ্টিয়া, ঝিনাইদহে রোগী বাড়ছে হু হু করে। একই অবস্থা উত্তরের নওগাঁ, নাটোর, দিনাজপুর, জয়পুরহাট ও রাজশাহীতে। রোগীর চাপ বাড়ায় হাসপাতালে জায়গা দিতে পারছে না কর্তৃপক্ষ। রোগী আরও বাড়লে চিকিৎসা সেবা ভেঙে পড়ার আশঙ্কা করা হচ্ছে। আমরা যে রোগী বাড়ছে সেই জন্য আমরা তো বেডের সংখ্যা বাড়াচ্ছি প্রতিনিয়তই, এবং আপনারা জানেন যে আমরা হয়তো আগামীকালই আমরা একটা ওয়ার্ড মানে 32টা বেড এটা আমরা চালু করতে পারবো। অক্সিজেনের লাইন লাগানো হচ্ছে, আজকে ইনশাআল্লাহ শেষ হলে কালকে থেকে এটা আমরা চালু করতে পারবো। আরেকটা হচ্ছে যে আমাদের বর্তমানে কিন্তু 232টা বেডই কিন্তু সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই এখানে আছে। তো এর বাইরে যেসব রোগীরা ভর্তি হচ্ছে সেগুলো কিন্তু আমাদের যথেষ্ট পরিমাণ অক্সিজেন কনসেন্ট্রেটর এবং অক্সিজেন সিলিন্ডার আছে, এবং বেডও আমাদের প্রত্যেকটা ওয়ার্ডের বারান্দায় বেড দেওয়া আছে এবং ভিতরেও কিছু এক্সট্রা বেড দেওয়া আছে। চিকিৎসকরা বলছেন মানুষ সতর্ক না হলে সংক্রমণ কমিয়ে আনা কঠিন হবে। স্থানীয় প্রশাসন যেসব উদ্যোগ নিয়েছে তা মেনে চললে নিয়ন্ত্রণে আসবে সংক্রমণ। করেছি তার মধ্যে 50 জন পজিটিভ এসেছে। সেই হিসাবে যদি আমরা ধরে থাকি আমাদের 53.12% মতো পজিটিভ এসেছে। আর এ যাবৎ 1886 জন করোনা রোগী পজিটিভ এসেছে। প্রথম উদ্দেশ্য রোগীকে ট্রিটমেন্টে আগে জানটা বাঁচানো, এটা একটা ব্যাপার। আর আসলে লকডাউন চলছে, লকডাউন তো তাত্ত্বিকভাবে 2 সপ্তাহ কঠোরভাবে করলে আমরা রেজাল্টটা পাবো। যেসব এলাকায় রোগী বাড়ছে দ্রুত চিহ্নিত করে ব্যবস্থা না নিলে আবারও পরিস্থিতি ভয়াবহ হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এক সপ্তাহের ব্যবধানে সিলেটে আবারও 2 দফা মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। এ নিয়ে আরও জানাতে সিলেট থেকে যোগ দিয়েছেন সহকর্মী মাধব কর্মকার। ভূমিকম্পের মাত্রা কত ছিল আর কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে কিনা? এখন পর্যন্ত আমরা কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাইনি। কিছুক্ষণ আগে সিলেটের স্থানীয় যিনি আবহাওয়াবিদ সাইদ আহমেদ চৌধুরী, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন
এই ভূমিকম্পটির মাত্রা ছিল 3.8। ঢাকা থেকে 188 কিলোমিটার নর্থ ইস্ট অর্থাৎ সিলেট রিজনে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল বলে জানিয়েছেন আমাদের আবহাওয়াবিদ। তবে এক্ষেত্রে সিলেট নগরবাসী দুদফা ভূমিকম্প অনুভব করলেও মূলত 6টা 29 মিনিট 33 সেকেন্ডের পর কয়েক সেকেন্ডের ব্যবধানে আসলে দুইবার মানুষ ভূমিকম্প অনুভব করে, কিন্তু রিক্টার স্কেলে সেটি একটি ভূমিকম্প রেকর্ড হয়েছে বা রেকর্ড করেছে বলে আমাদেরকে জানিয়েছেন আবহাওয়াবিদ, এবং সেটির মাত্রা ছিল 3.8। তবে অন্যান্য দিনের তুলনায় অর্থাৎ গত সপ্তাহে যে 5-6 দফা ভূমিকম্প অনুভূত হলো বা যে ভূমিকম্প অনুভব করলেন নগরবাসী, তার চেয়ে আজকের ঝাঁকুনির মাত্রাটা বেশি বলে অনেকেই দাবি করছেন। এবং আমরা দেখেছি যে ভূমিকম্প হওয়ার সাথে সাথেই অনেকেই আতঙ্কগ্রস্ত অবস্থায় ভবন থেকে বের হয়ে রাস্তায় অবস্থান করছিলেন এবং তারা মোটামুটি আধা ঘন্টা পর্যন্ত সময় কিন্তু বাইরে অবস্থান করছিলেন। এখন আবার যে যার মতো সেই ভবনে ফিরে যাচ্ছেন, অনেকেই তাদের অফিসিয়াল কার্যক্রমটি বন্ধ করে বের হয়ে যাওয়ার চেষ্টা করছেন। যেমনটি বলছিলাম, গত সপ্তাহের 29 এবং 30 মে 5 দফা ভূমিকম্পের পর সিলেটের সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ এবং বিশেষজ্ঞ টিম কিন্তু বলেছিল যে এই ধরনের কয়েক দফা মৃদু ভূকম্পনের 1 সপ্তাহ বা 10 দিনের মধ্যে বড় একটি ভূকম্প হওয়ার আশঙ্কা থেকে যায়। সেই জন্য নগরবাসীকে 10 দিন নিরাপত্তাভাবে বসবাস করার জন্য বলা হয়েছিল। এবং আমরা যেটি দেখতে পেলাম যে গত সপ্তাহের পর আজকে প্রথম ভূমিকম্প থেকে যদি আমরা হিসাব করি, আজকে 10 দিনের মধ্যেই কিন্তু আবার 2 দফা ভূমিকম্প অনুভূত হলো। তো সেক্ষেত্রে নগরবাসীর মধ্যে কিন্তু আতঙ্ক আরও বেড়েই চলেছে। এই হচ্ছে ভূমিকম্প নিয়ে আজকের সর্বশেষ তথ্যাবলী। মাধব, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ভিআইপি নয়, ফাইজারের টিকা পাবেন সাধারণ মানুষ। যারা আগে নিবন্ধন করেছেন তারাই পাবেন এই টিকা। রাজধানীতে এক অনুষ্ঠানে একথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। সংরক্ষণ জটিলতার কারণে ফাইজারের টিকা প্রয়োগ হবে কেবল রাজধানীর 4টি হাসপাতালে। দেশে আবারও বাড়ছে করোনা সংক্রমণ। দিন দিন খারাপ হচ্ছে সীমান্তবর্তী জেলার পরিস্থিতি। অন্যদিকে টিকার মজুদও প্রায় শেষ। এই অবস্থার মধ্যেই 1 জুন দেশে এসেছে কোভ্যাক্স থেকে পাওয়া ফাইজারের 1 লাখ ডোজ করোনা টিকা। এই টিকা পেতে চলছে নানা চেষ্টা তদবির। তবে স্বাস্থ্যমন্ত্রী জানালেন, আগে থেকেই নিবন্ধিত ব্যক্তিরাই এই টিকায় অগ্রাধিকার পাবেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, কুর্মিটোলা, শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে দেয়া হবে ফাইজারের টিকা। আমরা বিশেষ কোনো ব্যক্তিকে দিচ্ছি না, এটা আমাদের সিরিয়ালি যারা আসবে, আমাদের যে সমস্ত 4টি বা কয়টি সেন্টার যে ঠিক করা হয়েছে সেই সেন্টার থেকে সিরিয়াল ওয়াইজ পাবে। এখানে কারো কোনো প্রাধান্য দেওয়া হবে না, সিরিয়াল ওয়াইজ যার ভাগ্যে পড়ে সে সেটা পেয়ে যাবে। দেশেই টিকা উৎপাদনের জন্য 3টি কোম্পানি প্রস্তুত। স্বাস্থ্যমন্ত্রী জানালেন, চীন ও রাশিয়ার টিকা দেশেই উৎপাদনের বিষয়টিও এগিয়েছে। রাশিয়াও ইতিবাচকভাবে আমাদের এই ভ্যাকসিনের বিষয়ে তারা গ্রহণ করেছে এবং তারা ভ্যাকসিন আমাদের দেশে তৈরিও করতে চায় এবং আমাদেরকে তারা দিবেও। পাশাপাশি সিনোভ্যাকও ইন্টারেস্ট শো করেছে যে তারাও ভ্যাকসিন বাংলাদেশে দিতে চায় এবং বাংলাদেশে তারা জয়েন্ট কোলাবোরেশনে তৈরিও করতে চায়। 13 জুন দেশে আসছে চীনের উপহারের আরও 6 লাখ ডোজ সিনোফার্মের টিকা। এর আগে এসেছে 5 লাখ ডোজ। ফাইজার ও সিনোফার্ম মিলিয়ে করোনার টিকা নিশ্চিতে জনপ্রতি সরকারের খরচ 3000 টাকা। সংসদকে আজ এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। তিনি আরও জানান, টিকার কার্যক্রম চলমান রাখতে চীন ও রাশিয়ার সঙ্গে চুক্তি হয়েছে। আগামীতে টিকার কোনো ঘাটতি হবে না। আজকের অধিবেশনে পাশ হয়েছে চলতি অর্থ বছরের প্রায় 14,000 কোটি টাকার সম্পূরক বাজেট। মাননীয় স্পিকার, আমি স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা ঘিরে সংসদের বিরোধী দলের এমপিদের তোপের মুখে পড়েন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। জাতীয় পার্টি ও বিএনপির সদস্যরা অভিযোগ করেন, করোনা মোকাবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয় যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। এ সময় তারা এই মন্ত্রণালয় ঢেলে সাজানোরও দাবি জানান। বেশিরভাগ অর্থই অপচয় হচ্ছে বলে অভিযোগ আসছে। কোনো না কোনো ফাঁক দিয়ে তারা বেরিয়ে যাচ্ছে এবং তারা পুকুর চুরি করে বেরিয়ে যাচ্ছে। হাসপাতালে সরঞ্জাম দিবেন, ডাক্তার নাই, টেকনোলজিস্ট নাই, কিচ্ছু নাই, এগুলো বেকার নষ্ট হবে। লক্ষ লক্ষ কোটি টাকা যাচ্ছে হাসপাতাল আমাদের এই স্বাস্থ্য খাতে, কিন্তু তার কোনো সেবা তো আমরা পাচ্ছি না। গত 1-1.5 বছরে মাত্র 5টি জেলায় নতুন করে আইসিইউ করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী সংসদে পাল্টা দাবি করেন, তার মন্ত্রণালয় করোনা নিয়ন্ত্রণে সফল হয়েছে বলেই দেশে এই মহামারীতে মৃত্যুর হার কম। করোনা এমন একটি ভাইরাস, এই ভাইরাস সম্বন্ধে কেউ জানা ছিল না পৃথিবীতে। এর কি ব্যবস্থা, কিভাবে সংক্রামিত হয় কারো জানা ছিল না।
বাংলাদেশে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে খুবই সফলতা দেখিয়েছে। তিনি আরও জানান, ভারতের সেরাম সময়মতো করোনার টিকা সরবরাহ না করায় ঘাটতি দেখা দিয়েছে। তবে সংকট নিরসনে চীন ও রাশিয়ার থেকে টিকা কেনার চুক্তি হয়েছে। চীনের উপহারে 6 লাখ টিকা আগামী সপ্তাহেই দেশে পৌঁছবে। আনুমানিক হিসাব হলো প্রতিটা ব্যক্তির ক্ষেত্রে আমাদের ভ্যাকসিন প্রায় 3,000 টাকা লাগবে প্রতিটা মানুষের জন্য। ভ্যাকসিনের যদি বর্তমানে এই দাম থাকে। পাশের জন্য সংসদের নির্দিষ্টকরণ সম্পূরক বিল 2021 তোলেন অর্থমন্ত্রী। এ সময় তিনি জানান, অর্থ পাচার বন্ধে সরকারও আন্তরিক, তবে এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই। যদি আপনারা জানেন এরা বিদেশে টাকা পাচার করে, নামগুলো আমাদের দেন, নামগুলো যদি আমাদের দেন মেহরবানি করে। এটা তো আপনারা সংসদে আছেন, শুধু আমরা আমার মতো আপনাদের দায়িত্ব আছে, সেই কাজটি যদি আমরা করেন তাহলে আমাদের সহজ হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। আলোচনা শেষে ছাঁটাই প্রস্তাব নাকচ হয় এবং কণ্ঠভোটে পাশ হয় চলতি 2020-21 অর্থ বছরের জন্য 13,987 কোটি 27 লাখ 32 হাজার টাকার সম্পূরক বাজেট। নাফিদা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামে একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির হয়ে 3 বছর কারাভোগ করা মিনুকে মুক্তির নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সাথে পলাতক আসামি কুলসুম আক্তারকে দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে বিচারপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মহিউদ্দিন শামীমের বেঞ্চ। টাকা ও খাদ্য সামগ্রীর প্রলোভন দেখিয়ে বাস্তুহীন মিনুকে সাজা খাটতে রাজি করান কুলসুম, জানিয়েছেন আইনজীবী। 2006 সালে চট্টগ্রামের রহমতগঞ্জে গার্মেন্টস কর্মী কোহিনুর আক্তারকে গলা টিপে হত্যা করেন প্রতিবেশী কুলসুম। বিচার চলাকালীন সময় জামিনে বেরিয়ে আসেন তিনি। 2017 সালে কুলসুমকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। পরের বছর মিনু নামের এক হতদরিদ্র নারীকে টাকা ও খাদ্য সামগ্রী দেওয়ার প্রলোভন দেখালে তিনি কুলসুমের বদলে আসামি হিসেবে আত্মসমর্পণ করেন। 2019 সালে আসামি কুলসুম হাইকোর্টে আপিল করে জামিন চান। গত মার্চে বদলি সাজা খাটার বিষয়টি কারা কর্তৃপক্ষকে লিখিতভাবে জানায় মিনু। তদন্তে আসল ঘটনা বেরিয়ে আসলে বিচারিক আদালত নথি পাঠায় হাইকোর্টে। সোমবার দুপুরে শুনানি শেষে মিনুকে মুক্তির নির্দেশ দেয় উচ্চ আদালত। মিনুকে ইমিডিয়েট রিলিজ করার জন্য, মুক্তি দেওয়ার জন্য আদেশ দিয়েছেন। 2 প্রকৃত যিনি আসামি, যিনি কনভিক্ট কুলসুমা আক্তার কুলসুমি, তাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন। মূল আসামি কুলসুমের বদলে মিনুকে কারাগারে পাঠানোর ব্যাখ্যা দিতে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2-এর স্পেশাল পিপি এম এ নাসের সহ 3 আইনজীবী ও আদালতের এক ক্লার্ককে 28 জুন হাজির হওয়ার আদেশ দিয়েছে হাইকোর্ট। ক্রিমিনাল আপিলটি কিভাবে দায়ের করা হলো? একজন অ্যাডভোকেট এখানে দায়ের করেছে, দেখা যায় ওই অ্যাডভোকেটকে আবার চট্টগ্রামের আরও একজন স্পেশাল পিপি তিনি আবার ফাইলটি পাঠিয়েছেন। মাঝখানে আরও কয়েকজন তদবিরকারক জড়িত। এই সকল বিষয়গুলিও খতিয়ে দেখার জন্য মহামান্য আদালত আজকে আদেশ দিয়েছেন। আসামি শনাক্তকরণে ভুল ও অনিয়মের কারণে গত 1 বছরে দেশের নিরপরাধ ব্যক্তির কারাভোগের 26টি ঘটনা ঘটেছে, আদালতকে জানিয়েছেন আইনজীবীরা। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর মহাখালীর 7তলা বস্তিতে আগুনে পুড়ে গেছে 3 শতাধিক ঘর। ব্যাপক ক্ষয়ক্ষতিতে নিঃস্ব বস্তির হাজারো মানুষ। ভোর 4টার দিকে লাগা আগুন ফায়ার সার্ভিসের 18টি ইউনিট পৌনে 3 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে। ঘটনা তদন্তে গঠিত 5 সদস্যের কমিটি 7 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেবে। ভোর 4টার দিকে হঠাৎ আগুনের সূত্রপাত মহাখালীর 7তলার টেমুর মোড় বস্তিতে। মুহূর্তেই সেটা ছড়িয়ে পড়ে আশেপাশের ঘরগুলোতে। অল্প সময়ের মধ্যেই আরও ভয়াবহ আকার ধারণ করে আগুনটি। ঘুমের থেকে উঠে দেখি যে ওই পাশ থেকে আগুন লাগছে। হ্যাঁ, আগুন লাগার পরে মানে আমরা যে সেভ করব কিছু জিনিস, মানে কি বাচ্চা পোলাপান নিয়ে কি বের হবো নাকি এই জামা কাপড় নিয়ে বের হবো, কোন দিক দিয়ে কি মানে আমরা হতাশার ভিতরে কিছু বলতে পারি না। তো স্যার আমগো আর কিছু নাই, কারণ আমরা বস্তি এলাকায় থাকি, বুঝেনি তো আমগো দেশের বাড়িতে জায়গা জমিন মানে কিছু নাই, যে গরিব মানুষ যারা খাইবো কি, বাঁচবো কিভাবে। বস্তিটিতে ঘর আছে অন্তত 4,500। এর মধ্যে টেমুর মোড়ের বস্তিতেই আছে 2 থেকে 2,500। সেখানে অন্তত 300 থেকে 350 ঘর মুহূর্তেই পুড়ে ছাই। বস্তিবাসীর অভিযোগ, অবৈধ গ্যাস সংযোগের কারণেই এই আগুনের সূত্রপাত। গ্যাসের লাইনগুলো অবৈধভাবে মানুষরা দিয়ে রাখছে, কিছু অসাধু ব্যবসায়ী আছে, তাদের প্রভাবের লগে আমরা পারি না। বারবার জানানোর পরও তারা এই গ্যাসের লাইনগুলো লাইজার লাগায় নাই। ওই মোহরের বাড়ি গ্যাসের তে লাগিয়েছে, আর মনে করেন লাইজার লাগাই নাই, লাইজার লাগাই না, অবৈধ গ্যাস ব্যবহার করে। মনে করেন লাইজার দিলে তো মনে করেন নিয়ন্ত্রণে থাকে আর গ্যাসটা। আগুন লাগার পরই ফায়ার সার্ভিসের একে একে 18টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
প্রায় 3.25 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বস্তিবাসীর সাথে ফায়ার সার্ভিসও প্রাথমিকভাবে জানায় অবৈধ গ্যাস সংযোগের কারণে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন হয়েছে তা এখনই বলা যাচ্ছে না, তবে তদন্তের পর এ বিষয়ে জানাবে ফায়ার সার্ভিস। বলছি যে শতাধিক ঘর হয়তো পুড়ে থাকতে পারে বা তারও বেশি হতে পারে। তো আমরা আসলে অনুসন্ধান করে যখন আমরা তদন্ত করব তখনই আমরা আসলে এক্স্যাক্টলি কতটা ঘর পুড়েছে, কী ধরনের ক্ষতি হয়েছে সেটা আমরা আপনাদেরকে বলতে পারবো। আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সবকিছু হারিয়ে এখন অসহায়, সেজন্য সরকারের সহযোগিতা চেয়েছেন বস্তিবাসী। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর মহাখালী 7তলা বস্তিতে অবৈধ গ্যাসের সংযোগ আছে অন্তত 3 শতাধিক। অনুসন্ধানে বেরিয়ে এসেছে স্থানীয় প্রশাসনকে হাত করে একটি প্রভাবশালী চক্র এখান থেকে টাকা তুলত। বস্তিবাসীর দাবি, গ্যাসের অবৈধ সংযোগ থেকে আগুন লেগে পুড়ে গেছে এই বস্তি। তিতাস কর্তৃপক্ষ বলছে অবৈধ সংযোগ বিচ্ছিন্নে কাজ করছে তারা। রাজধানীর বিভিন্ন বস্তিতে প্রায়ই আগুন লাগে, গঠিত হয় তদন্ত কমিটি, কিন্তু আলোর মুখ দেখে না কমিটির সুপারিশ। সোমবার মহাখালীর 7তলা বস্তিতে লাগা আগুনে পুড়ে গেছে কয়েকশো ঘর। 10 বছরে এই বস্তিতে আগুন লেগেছে অন্তত 3 বার। যদিও আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস, তবে অনুসন্ধানে পাওয়া গেছে অবৈধ গ্যাস সংযোগ থেকেই লেগেছে আগুন। জানা গেছে 12 বছর ধরে এসব গ্যাস সংযোগ থেকে টাকা তুলছে একটি চক্র। মহাখালীর 7তলা এই বস্তিতে এরকম চুলা আছে অন্তত 3 শতাধিক, যার কোনোটিরই বৈধতা নেই। আর এসব চুলার ভাড়া বাবদ মাসিক উঠছে 3 লক্ষ টাকারও বেশি। এখানকার বাসিন্দারা বলছেন স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করেই তারা এসব লাইন চালাচ্ছেন। বস্তিবাসীরা জানালো অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্য নিয়ন্ত্রণ করছে বস্তির ইউসুফ, কাঠদুলাল সহ আরও কয়েকজন। টাকাও আমরা গ্যাস বিল দেই, মালিকরা নামাইছে টাকা দিয়া। যেমন গ্যাসের ব্যবসা করে ইউসুফ, আশরাফ, পরে যে কাঠদুলাল, হেরা গ্যাস নামাইছে, তাদের থেকে আমরা নিয়ে গ্যাস। আগুন যে লাগছে নিবনে কোন চাবি, এটা কোন জায়গায় আমরা সঠিক জানি না। জানলে আমরা মনে কোন চাবি অফ করে দিলে আর আগুনটা লাগতো না। অভিযোগের সত্যতা স্বীকারও করেছেন কেউ কেউ। অবশ্য অবৈধ কিন্তু বৈধ সমান, মানে সবাই যখন এই ভাগ করে খায় তাহলে তো বৈধই বলা যায়, কারণ গ্যাস তো বৈধ তো আমাদের এইখানে দেবে না বস্তিতে। এই বিলটা দেয় সবাই, ডেস্কো নেয়, পুলিশ নেয়, সবাই পায়, বুঝছেন? নেয় ভাই, এটা বলা যাবে না। এসব সংযোগের বিষয়ে জানতে চাইলে তিতাস কর্তৃপক্ষ জানান তাদের অসহায়ত্বের কথা। অবৈধ লাইনকে আমরা যদি কেটে দিই আবার লাগাচ্ছি। এখন প্রশ্ন হলে যদি লাগাইতে গোড়া থেকে কাটতে হলে লিগ্যাল লাইনে পড়ে দেবে। আমরা স্টাডি চিন্তা করছি যে গভর্নমেন্ট আসলে ওই বস্তিটাকে সরাবে, তো যদি সরা যায় তখন অটোমেটিক ইলিগাল উঠে যাবে আর কি। এই কারণে আমরা খুব বেশি স্ট্রেস দিই না। লাইন কাটতে হলে গোড়া থেকে কাটতে হবে, যেটা এখন আমি অন্যান্য জায়গায় করছি। শুধু মহাখালীর এই বস্তি নয়, রাজধানীর বেশিরভাগ বস্তিতেই অবৈধ গ্যাসের সংযোগ রয়েছে। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বাধীনতা আন্দোলনের ধারাবাহিকতায় যারা বিশ্বাস করে না তারা দেশের স্বাধীনতা বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অপরদিকে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ মন্তব্য করেছেন, দুঃখজনক হলেও সত্যি বিএনপির মতো একটি রাজনৈতিক দল স্বাধীনতার 50 বছর পরও স্বাধীনতা বিরোধীদের সঙ্গে নিয়ে রাজনীতি করছে। সকালে 6 দফা দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে দুই নেতা এসব মন্তব্য করেন। ঐতিহাসিক 6 দফা দিবসের স্মরণে প্রতি বছরের মতো এবারও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে ধানমন্ডির 32 নম্বরে সোমবার সকাল থেকে সমবেত হতে থাকেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি। এর পরপরই শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ, ছিলেন দলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নেতারা। পরে দিনটির ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বিএনপি ও সমমনা দলগুলোর চুপ থাকার সমালোচনা করেন ওবায়দুল কাদের। তারা স্বাধীনতা যদি চেতনায় বিশ্বাসী হতো তাহলে তারা 7ই মার্চ, 7ই জুন এই দিবসগুলোর প্রতি তাদের শ্রদ্ধা থাকত এবং এই দিবসগুলো তারা পালন করত। একই প্রসঙ্গের অবতারণা করে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, দেশের রাজনীতি এমন হওয়া উচিত যেখানে সরকারি ও বিরোধী সব দলই স্বাধীনতার সপক্ষে থাকবে। কোনো দেশে স্বাধীনতার 50 বছর পর যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল তারা রাজনীতি করতে পারেনি। দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশে তারা এখনও রাজনীতি করে
আর বিএনপির মতো একটি বড় দল সেই স্বাধীনতা বিরোধীদের সাথে নিয়ে রাজনীতি করে, তাদের দলেও স্বাধীনতা বিরোধীরা আছে। জাতির ইতিহাসে বঙ্গবন্ধুর ঐতিহাসিক 6 দফার গুরুত্ব ও তাৎপর্য নতুন প্রজন্মের মাঝে তুলে ধরার তাগিদ দেন নেতারা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হলেও কোভিড পরবর্তী জটিলতা থাকায় আরও কিছুদিন হাসপাতালে থাকতে হবে। সোমবার ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে একথা জানিয়েছেন খালেদা জিয়ার চিকিৎসক অধ্যাপক ডক্টর জাহিদ হোসেন। তিনি জানান, চিকিৎসকদের ছাড়পত্র পেলেই খালেদা জিয়াকে বাসায় নেওয়া হবে। গত সপ্তাহে খালেদা জিয়াকে কেবিনে স্থানান্তর করা হয়, সেখানেই তার চিকিৎসা চলছে। খালেদা জিয়া এখনই বিপদমুক্ত তা বলা যাচ্ছে না। তাকে আরও বেশ কিছুদিন পর্যবেক্ষণের পর হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে। ডক্টর জাহিদ জানান, খালেদা জিয়া এখন তরল খাবার খাচ্ছেন। পর্যাপ্ত তথ্যের অভাবে অর্থ পাচারের অভিযোগ নিয়ে এগুতে পারছে না দুর্নীতি দমন কমিশন দুদক। চুক্তি না থাকায় অনেক দেশ প্রয়োজনীয় তথ্য দিচ্ছে না বলে জানিয়েছেন দুদক সচিব। সংসদে অর্থ পাচার বিষয়ে আলোচনার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেছে দুদক। গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির তথ্য অনুযায়ী প্রতি বছর বাংলাদেশ থেকে বিদেশে পাচার হচ্ছে 1 লাখ কোটি টাকা। অভিযোগ আছে আমদানি রপ্তানির আড়ালে পাচার হচ্ছে এই টাকা। এরই সূত্র ধরে সম্পূরক বাজেটের ওপর আলোচনায় বিরোধী দলের সংসদ সদস্যরা অর্থ পাচারের প্রসঙ্গ টানেন। টাকা দেশে ফিরিয়ে আনতে কানাডা, মালয়েশিয়া ও অস্ট্রেলিয়ায় দুদকের কার্যালয় করার দাবিও জানান সংসদ সদস্যরা। গত 10 বছরে প্রায় 8.5 থেকে 9 লক্ষ কোটি টাকা বিদেশে চলে গেছে। যে যেভাবে পারছে লুটপাট করছে, চলে যাচ্ছে টাকা বিদেশে, তাদের কি শাস্তি হচ্ছে না হচ্ছে কিছুই বোঝা যায় না। টাকা সব বিদেশে পাচার হয়ে যাচ্ছে, এই টাকা ফেরত আনেন। জবাবে অর্থমন্ত্রী বলেন, অর্থ পাচারের অপরাধে অনেকে জেল খাটছেন। পাচারকারীদের তালিকা সরকারকে দিলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। যদি আপনারা জানেন এরা বিদেশে টাকা পাচার করে, নামগুলো আমাদের দেন। এরপর দুদক কার্যালয়ে সংস্থার সচিব জানান, অর্থ পাচারকারীদের একটি তালিকা আদালতে দেয়া হয়েছে, সেই জন্য এখন নাম প্রকাশ করা যাচ্ছে না। এছাড়া বিদেশে পাচার অর্থের তথ্য পাওয়াও সহজ নয় বলে জানান তিনি। এগ্রিমেন্টের একটা বাধ্যবাধকতা আছে, এমইউর বাধ্যবাধকতা। আমরা সহযোগিতা অনেকের কাছে চাইছি, ফিডব্যাক পাই না। অনেক দেশ থেকেই আমরা পাওয়া যায়, কারণ ওই দেশের ইন্টারেস্ট আছে। গত বছর নভেম্বরে পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন এক অনুষ্ঠানে বাংলাদেশ থেকে কানাডায় টাকা পাচারের সত্যতা পাওয়ার কথা জানান। তবে আনুষ্ঠানিকভাবে সেই তথ্য প্রকাশ করা হয়নি। বাংলাদেশ সরকার তাদের প্রোটেকশন দেয় নাই। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সয়াবিন তেলের দাম বাড়ায় চাপের মুখে স্বল্প আয়ের মানুষ। 1 লিটার বোতলজাত তেলের দাম বাজারে 150 টাকা বা তারও বেশি। তাই কম দামে ভোজ্য তেল কিনতে রাজধানীতে টিসিবির ট্রাকের সামনে জমেছে ক্রেতাদের ভিড়। জনপ্রতি সর্বোচ্চ 2 লিটার তেল কিনতে অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ লাইনে। বাজারে ভোজ্য তেলের দাম বেড়েই চলেছে গত প্রায় 1 বছর ধরে। সরকারি সংস্থা টিসিবির হিসাবে গত 2 সপ্তাহে লিটার প্রতি সয়াবিন তেলের দাম বেড়েছে কমপক্ষে 6 টাকা। বাজারে বিক্রি হচ্ছে 150 টাকারও বেশি দামে। আমাদের খরচটা বেশি করে জায়গা, তারপরে বর্তমানে যে অবস্থা, দেশের যে অবস্থা, এই অবস্থায় যে জিনিসের দাম বাড়তেই থাকে, কমতেছে না। নজর যদি হতো তাহলে তো আমাদের সাধারণ কাস্টমারদের বা আমরা যারা আছে ক্রেতা, তাদের তো এরকম ভোগান্তি হইতো না। বাজারে তেলের দাম বাড়লেও মাসের বাজেট সীমিত, তাই তেল কিনতে টিসিবির ট্রাকের সামনে সকাল থেকেই দীর্ঘ হচ্ছে ক্রেতাদের লাইন। টিসিবির প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে 100 টাকায়। পাশাপাশি মসুর ডাল আর চিনি পাওয়া যাচ্ছে 55 টাকা কেজিতে। 5 লিটার বা 1 লিটার তেল কিনতে যাই বাজারে 155 টাকা লিটার, এখানে পাচ্ছে 100 করে। এখানে 100 করে পাইলে একটু লাইন বড় হইলেও দেখা গেছে আমাদের নিলে আমাদের অনেকটা সাশ্রয় হয়। ডাল দিচ্ছে 2 কেজি করে, ওই জায়গায় ঠিক আছে। চিনি দিচ্ছে 2 কেজি, ওটাও ঠিক আছে। তেলটার পরিমাণ একটু বাড়ানো দরকার। পাই না, এখন যা পাই তাই লাভ আর কি, ওইটাই সুবিধা। স্বল্প আয়ের মানুষের ক্রয়সীমার মধ্যে নিত্যপণ্য দিতে বর্তমানে সপ্তাহে 6 দিন রাজধানীতে 80টি ট্রাকে বিক্রি হচ্ছে টিসিবির পণ্য। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বকাপ বাছাইয়ে আজ ভারতের সাথে লড়াই। দলগত সমন্বয়ে পয়েন্ট চান অধিনায়ক জামাল ভুঁইয়া, আর আফগান ম্যাচের পুনরাবৃত্তি ঘটলে সাফল্য আসবে বিশ্বাস হেড কোচ জেমিটের। অন্যদিকে বাংলাদেশের কাউন্টার অ্যাটাক নিয়ে সতর্ক ভারত। কাতারের জসিম বিন হামাদ স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 8টায়।
বিশ্বকাপ বাছাইয়ের এই পর্বে স্বাগতিক কাতারের কাছে হেরেছে ভারত। বাংলাদেশ আফগানিস্তানকে রুখে দিয়ে উজ্জীবিত। দুই শিবিরে এখন দুরকম পরিবেশ। এশিয়ান কাপের টিকিট পেতে জয় দরকার, চাপ বেশি ব্লু টাইগার্সের ওপর। র্যাঙ্কিংয়ে ৭৯ ধাপ এগিয়ে থাকা ভারতকে সল্টলেকে অল্পের জন্য হারাতে না পারা এখনও পোড়ায়। তার আগের ২ ম্যাচেও এগিয়ে থেকে জয় বঞ্চিত বাংলাদেশ। এবারেও লক্ষ্য অভিন্ন, রক্ষণ সামলে কাউন্টার অ্যাটাকের পুরনো মন্ত্রে সাফল্যের খোঁজ লাল সবুজের। কঠিন ম্যাচ হবে সন্দেহ নেই। ওরা ৩ পয়েন্ট পাওয়ার জন্য খেলবে। রক্ষণে বড় পরীক্ষা দিতে হবে, তবে সুযোগ আসবে। সেখান থেকে আমাদের গোল করতে হবে। আফগানিস্তানের সাথে আমরা রক্ষণে ভালো করেছি, আশা করছি এই ম্যাচেও তার পুনরাবৃত্তি করতে পারব। আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা ম্যাচ। পয়েন্ট পাবার সুযোগ আছে যদি আমরা সামর্থ্যের সবটুকু দিয়ে খেলতে পারি। পুরো দেশের সহযোগিতা চাই। সম্ভাব্য ৪-২-৩-১ ছকে সুনীল ছেত্রী আক্রমণে স্টিমাচের মূল অস্ত্র। সন্দেশ ঝিঙ্গানের ফিরে আসা ভালো খবর, অনিরুদ্ধ থাপাও করোনামুক্ত। তবে রাহুল ভেকের লাল কার্ডে আছে অস্বস্তি। আমরা কাতারের বিপক্ষে যেমন রক্ষণাত্মক খেলেছি, বাংলাদেশ ঠিক তেমনটাই আমাদের বিপক্ষে খেলবে। সুযোগ পেলেই আক্রমণে উঠে গোলের চেষ্টা চালাবে। তারা প্রতিটি পয়েন্টের জন্যই লড়ছে, আমরাও জয়ের পরিকল্পনা নিয়ে এগুচ্ছি। রক্ষণে নিউ সেন্সেশন তারেক কাজী, তপু বর্মন বাংলাদেশের ভরসা। চোটে পড়া সোহেলের পরিবর্তে শুরুর একাদশে থাকছেন মানিক মোল্লা। ২ গোলকিপারের জন্য চ্যালেঞ্জটা কঠিন। ভারতকে এগিয়ে রাখছেন গুরপ্রীত সিং, তবে আনিসুর রহমান জিকো হয়ে উঠতে পারেন ম্যাচের নায়ক। প্রতিপক্ষ যখন ভারত, বাংলাদেশ দলে তখন বাড়তি তাড়না অনুপ্রেরণা জাগ্রত। বিষয়টা মোটেও একতরফা নয়। এই দ্বৈরথে জয় দলকে যে জাগিয়ে তোলে অন্যভাবে। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনার পর আন্তর্জাতিক ম্যাচের পারফরমেন্স ও ভবিষ্যতের কথা মাথায় রেখে করা হয়েছে বিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তি, জানিয়েছে নির্বাচক হাবিবুল বাশার সুমন। সেখানে বাদ পড়ার সম্ভাবনা রয়েছে সৌম্য, মিঠুন ও এবাদতের। শরীফুল ও শেখ মাহিদি পেতে পারেন সুখবর। অন্যদিকে ৩ বছর পর দলে ফিরে সাদা ও লাল বলে চুক্তিতে ঢুকতে যাচ্ছেন তাসকিন। সবশেষ শ্রীলঙ্কা সিরিজে দলে ছিলেন। লিটন একাদশ থেকে ছিটকে যাওয়ার পরেও ম্যাচ পাননি সৌম্য। স্ট্যান্ড বাই থেকে এনে খেলানো হয়েছে নাইমকে। বোঝাই যাচ্ছে পরিকল্পনার বাইরে চলে গেছেন এ বাঁহাতি। গেল ১ বছর ব্যাট হাতে ভালো কিছুই করতে পারেননি। ১ টেস্টে ১৩, ৬ ওয়ানডেতে ৬০ আর ৩ টি-২০তে করেছেন ৬৬ রান। তাতে বিসিবির চুক্তির তালিকা থেকে নাম কাটা পড়তে যাচ্ছে সৌম্যের। মিঠুন, এবাদতের না থাকার সম্ভাবনা জোরালো। পারফরমেন্সের সাথে ভবিষ্যতের কথাও ভাবতে হচ্ছে বিসিবিকে। সেই বিবেচনায় নতুনদের মধ্যে শরীফুল ও শেখ মাহাদি সুখবর পেতে পারেন। ৩ বছর পর জাতীয় দলে ফিরে সেরা তাসকিনকে পেয়েছে বাংলাদেশ। ৩ ফরম্যাটের জন্য ফিটনেস ও স্কিলে উন্নতি করেছেন যথেষ্ট। তাতে নতুন করে চুক্তিতে ফেরা নিশ্চিত। যেই পিরিয়ড অফ টাইমটা আমাদের খেলা ছিল শ্রীলঙ্কা লাস্ট পর্যন্ত কে কেমন করেছেন, শুধু পারফরমেন্স তো না, আমরা ভবিষ্যতের চিন্তা করি যখন করি যে কাকে কে বেশি খেলতে পারবেন বা কাকে কাছে হয়তো আমরা নেক্সট 1 বছর বেশি সার্ভিস আশা করব। তো সব কিছু মিলেই আসলে করা হয়েছে। টেস্টে মাহমুদুল্লাহকে বাতিলের খাতায় রাখার সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে বিসিবি। ফিরতে পারেন লাল বলের চুক্তিতেও। বোর্ড সভায় সিদ্ধান্ত আসবে বেতন বাড়ানোর বিষয়েও। করোনা পরিস্থিতিতে ক্রিকেটারদের বিশ্রাম নিয়ে কথা উঠছে বারবার। নির্বাচকরাও ক্রিকেটারদের স্বাধীনতা দিচ্ছেন। বিসিবি, নির্বাচক ও ক্রিকেটার 3 পক্ষের আলোচনাতেই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চান। এটা আসলে কম্বাইন্ড চিন্তাভাবনা হওয়া উচিত, সবাই একসাথে। এটা আসলে কারো যে না আমি এই ট্যুরে ওকে খেলাবো না, এরকম না, এরকম হচ্ছেও না। আমার মনে হয় যে যদি এরকম কিছু হয়, ক্রিকেটার্স, বোর্ড, সিলেক্টর সবাই মিলে এটা হবে এবং সেটাই হওয়া উচিত ভবিষ্যতে। প্রিমিয়ার লিগে ক্রিকেটারদের স্বাভাবিক পারফরমেন্সে বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। আহামরি পারফরমেন্স না থাকলেও নির্বাচকদের চোখে পড়েছে নতুনদের কিছু ইনিংস। মাঝহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শেষ করছে সংবাদ সন্ধ্যা। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। করোনায় ভোট না করার সুপারিশ আইইডিসিআর এর
সিদ্ধান্তে অনড় ইসি নির্বাচনী এলাকা লকডাউনের আওতামুক্ত রাখতে চিঠি। সীমান্ত এলাকা ছাড়াও করোনা সংক্রমণ বাড়ছে উত্তর ও দক্ষিণের বিভিন্ন জেলায়, ঢিলেঢালা লকডাউনে উদ্বেগ বিশেষজ্ঞদের। অন্য আসামির হয়ে জেল খাটা মিনুকে মুক্তির নির্দেশ হাইকোর্টের, 3 আইনজীবী সহ 4 জনকে তলব। মহাখালীর সাততলা বস্তিতে পুড়েছে 3 শতাধিক ঘর, গ্যাসের অবৈধ সংযোগ থেকেই আগুন, দাবি বস্তিবাসীর। আর এই ছিল আজকের সংবাদ সন্ধ্যায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।